হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অস্ত্রপ্রধান নিয়ে। ঠিক আছে, অস্ত্রপ্রধান বলতে কি বোঝায় তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং কি রেকর্ডেড ক্লাস, এছাড়া 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, অস্ত্রপ্রধান আজকের ফার্স্ট ক্লাস, ঠিক আছে, তোমাদের 4th সেমিস্টারের। তো অস্ত্রপ্রধান সম্পর্কে বলা যায় যে দেখো, বলা হয়েছে যে শিবাজি তার শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য 8 জন মন্ত্রীর সাহায্য ও পরামর্শ নিতেন। এই 8 জন মন্ত্রীকে বলা হতো কি অস্ত্রপ্রধান। তো শিবাজি যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তার মারাঠা সাম্রাজ্যে, ঠিক আছে, তো সেই শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন কিন্তু শিবাজি নিজেই। ঠিক আছে, অর্থাৎ তিনি ছিলেন প্রধান, শাসন ব্যবস্থার প্রধান ছিলেন শিবাজি নিজেই, কিন্তু তা সত্ত্বেও তিনি সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য 8 জন মন্ত্রীর সাহায্য বা পরামর্শ নিতেন। তো এই 8 জন মন্ত্রীকে একত্রে কি বলা হয়? অস্ত্রপ্রধান বলা হয়। ঠিক আছে, তো এই 8 জন মন্ত্রীর নিয়োগ, পদচ্যুতি ইত্যাদি রাজার উপরই নির্ভর করত। অর্থাৎ শিবাজি নিজেই এই 8 জন মন্ত্রীকে নিয়োগও করতে পারতেন, পদচ্যুতিও করতে পারতেন, আবার পদোন্নতিও করতে পারতেন। ঠিক আছে, তো সরাসরি রাজার কাছে দায়বদ্ধ থাকতেন তাদের কাজের জন্য। ঠিক আছে, যেমন দেখো, এই 8 জন মন্ত্রী হলো, প্রথমতম পদ হলো যে পেশোয়া বা প্রধানমন্ত্রী। ঠিক আছে, এই যে অস্ত্র প্রধানের মধ্যে অন্যতম প্রধান এক মন্ত্রী হলো, বা বলা যায় অন্যতম একটি মন্ত্রী পদ হলো পেশোয়া বা প্রধানমন্ত্রী। ঠিক আছে, এছাড়া মজুমদার বা অমাত্য বা অর্থমন্ত্রী, এটি আরেকটি পদ। ঠিক আছে, তার অস্ত্র প্রধানের মধ্যে। তারপরে রয়েছে ওয়াকিয়ান বিশ বা মন্ত্রী, এটি আরেকটি পদ। ঠিক আছে, এছাড়া রয়েছে কে সচিব বা স্বর্ণাবিশ। তারপরে রয়েছে দবির বা সুমন্ত। এগুলি হলো অস্ত্র প্রধান, 8 জন মন্ত্রী। ঠিক আছে, বা 8টি পদ। এই 8টি পদে বিভিন্ন হলো হচ্ছে যে ব্যক্তি নিযুক্ত হতেন, এবং তারা হলো হচ্ছে যে রাজার দ্বারাই নিযুক্ত হতেন, এবং তারা রাজাকে শাসন কার্যে পরামর্শ বা সাহায্য করতেন। ঠিক আছে, তারপরে দেখো, অন্যতম একটি পদ হলো সেনাপতি বা স্যার-ই-নৌবত। এছাড়া পণ্ডিত রাও বা মহতাসির। ঠিক আছে, এছাড়া এখানে হবে কাজী বা হলো হচ্ছে যে ন্যায়াধীশ। তো এই 8টি হলো হচ্ছে যে পদ ছিল, বা এই 8টি পদকে একত্রে কি বলা হয়? অস্ত্রপ্রধান বলা হয়। যেমন পেশোয়া, অমাত্য, ঠিক আছে, এছাড়াও ওয়াকিয়ান বিশ, এছাড়া কি সচিব, দবির, তারপরে হলো হচ্ছে যে স্যার-ই-নৌবত। ঠিক আছে, এছাড়া পণ্ডিত রাও এবং কি ন্যায়াধীশ। এটি হলো হচ্ছে যে এই 8টি পদ ছিল তার শাসন ব্যবস্থায়, বা এই 8টি পদে 8 জন মন্ত্রী নিযুক্ত হতেন, এবং তাদেরকে কি বলা হতো? অস্ত্রপ্রধান। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেওয়া হচ্ছে ছবিতে, পেশোয়া, তারপরে ন্যায়াধীশ, ঠিক আছে, এছাড়া অমাত্য, তারপরে সচিব, তারপরে মন্ত্রীন, ঠিক আছে, তারপরে পণ্ডিত রাও, এছাড়া সুমন্ত এবং কি হলো হচ্ছে যে সেনাপতি। ঠিক আছে, তো এই 8টি পদকে একত্রে কি বলা হয়? অস্ত্রপ্রধান বলা হয়। তো এই 8 জন মন্ত্রী কিন্তু বিভিন্ন বিভাগের বা বিভিন্ন দপ্তরের কাজ করতো। ঠিক আছে, যেমন দেখো কার কোন দায়িত্ব ছিল বা কাজ ছিল। প্রথমতম বলা হয়েছে পেশোয়া বা প্রধানমন্ত্রী। তো এই পদটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তো রাজার অবর্তমানে তিনি দেশ শাসন করতে পারতেন, এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষা করা তার দায়িত্ব ছিল। তো পেশোয়া হলো প্রধানমন্ত্রীর পদ, যিনি রাজার অবর্তমানে বা রাজা না থাকলে তিনি কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারতেন। এছাড়া বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা করা তার কিন্তু দায়িত্ব ছিল। ঠিক আছে,
তারপরে দেখো মজুমদার বা অমাত্যের কি কাজ ছিল, অমাত্য ছিল অর্থমন্ত্রী, ঠিক আছে। তো অর্থমন্ত্রী আর্থিক দপ্তরের দায়িত্বভার পালন করতেন এবং রাজার হচ্ছে যে আয় ব্যয়ের হিসাব পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার হাতেই ছিল। অর্থাৎ অমাত্য অর্থমন্ত্রী যে সমস্ত কাজ আয় ব্যয়ের হিসাব রক্ষা করা তার হচ্ছে যে সেই সমস্তই কাজ ছিল, ঠিক আছে। তারপরে হলো ওয়াকিয়ানবিশ বা মন্ত্রী। তো দেখো তার প্রধান কাজ ছিল যে ওয়াকিয়ানবিশের প্রধান কাজ ছিল রাজার দৈনন্দিন কার্যাবলীর হিসাব করা এবং এছাড়া হলো দরবারের ঘটনা বিভিন্ন কিছু লিপিবদ্ধ করা এবং রাজার দৈহিক নিরাপত্তারও ব্যবস্থা করা। এই সমস্ত দায়িত্ব কার ছিল? ওয়াকিয়ানবিশ বা হচ্ছে যে মন্ত্রীর। এছাড়া সচিব বা স্বর্ণাবিশের কি কাজ ছিল? তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে রাজার চিঠিপত্র রচনা করা ও পাঠাবার দায়িত্ব ব্যবস্থা করতেন এবং হচ্ছে যে মাঝে মাঝে রাজস্বের হিসাব পরীক্ষা নিরীক্ষাও করতেন। তো রাজার চিঠিপত্র রচনা করা তা পাঠাবার ব্যবস্থা করা কার দায়িত্ব ছিল? সচিব বা স্বর্ণাবিশের, ঠিক আছে। অর্থাৎ দেখা যায় যে বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন কিন্তু দায়িত্বভার ছিল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে দবির বা সুমন্ত। দবির বা সুমন্তের প্রধান কাজ কি ছিল? তো সুমন্ত ছিল বিদেশ মন্ত্রী, তার কাজ ছিল যুদ্ধ বা হচ্ছে যে শান্তি সম্পর্কে রাজাকে পরামর্শ দেওয়া। অর্থাৎ দবির যে পদ, সেই পদের প্রধান কাজ কি ছিল? বিদেশ মন্ত্রীর, ঠিক আছে, কাজ। তারপরে রয়েছে সেনাপতি বা সর-ই-নবাব। তিনি কি ছিলেন বা তার প্রধান কাজ কি ছিল? যেমন ছিল যে সেনাপতি ছিলেন সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধানকে বলা হতো সর-ই-নবাব বা সেনাপতি, ঠিক আছে। তো সেনা নিয়োগ করা, তাদেরকে সামরিক শিক্ষাদান দেওয়া, শৃঙ্খলা স্থাপন করা ইত্যাদি হচ্ছে যে সেনাপতির কাজ ছিল, ঠিক আছে। অর্থাৎ এক সুশৃঙ্খল সেনাবাহিনী গঠন করা সেনাপতির কাজ ছিল, ঠিক আছে। তারপরে পণ্ডিত রাও ও মহতাসিবের কি কাজ ছিল? তো পণ্ডিত রাও ধর্মীয় বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ঠিক আছে। তো ব্রাহ্মণদের পুরস্কৃত করা, এছাড়া ধর্মীয় বিরোধের নিষ্পত্তি করা এবং ধর্মাবিরোধীদের শাস্তি দান দেওয়া হচ্ছে যে তার কাজ ছিল। অর্থাৎ রাজাকে ধর্মীয় বিষয়ে তিনি পরামর্শ দিতেন এবং তার পাশাপাশি ধর্মবিরোধীদের শাস্তি দিতেন, ঠিক আছে। এছাড়া পণ্ডিতদের পুরস্কৃত করতেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় যে বিরোধ সেগুলোর হচ্ছে যে নিষ্পত্তি করা কার কাজ ছিল? পণ্ডিতরাও বা মহতাসিবের। এছাড়া রয়েছে কাজী বা ন্যায়াধীশ বা প্রধান বিচারপতি, তার কি কাজ ছিল? দেখো তো এক্ষেত্রে বলা হয়েছে যে সর্বপ্রকার দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচার নিষ্পত্তি করা তার কাজ ছিল। কার? কাজী বা ন্যায়াধীশ। বা কাজী বা ন্যায়াধীশ ছিল প্রধান বিচারপতি, ঠিক আছে। তো এই 8 জন মন্ত্রী বিভিন্ন দপ্তরের দায়িত্বভার দেখাশোনা করতেন এবং তারা রাজাকে বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে রাজাকে সাহায্য বা পরামর্শ দিয়ে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করতেন। তো এই 8টি যে পদ, ঠিক আছে, 8 জন মন্ত্রীর, এই 8 জন মন্ত্রীকে একত্রে কি বলা হতো? অস্ত্রপ্রধান। তো স্টুডেন্টস, এই ছিল আজকে অস্ত্রপ্রধান নিয়ে আলোচনা। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।